হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব পলিশ গড়ে ওঠার কারণ। এর আগের ক্লাসগুলোতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম পলিশ বলতে কি বোঝায় বা পলিশ কি, পলিশের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলি নিয়ে আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আলোচনা করব যে পলিশ কিভাবে গড়ে উঠেছিল বা পলিশ যে গড়ে উঠেছিল তার পিছনে বেশ কিছু কারণগুলি যে ছিল সেই কারণগুলি কি কি ছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে পলিশ বলতে কি বোঝায় যদি বলি, তো পলিশ বলতে বোঝা হচ্ছে যে নগর রাষ্ট্রকে। তো এক্ষেত্রে এই যে পলিশ যে গড়ে উঠেছিল, এমনি এমনি তো পলিশ গড়ে উঠবে না, তার পিছনেও কিন্তু বেশ কয়েকটি কিন্তু কারণ ছিল। তো কি কি কারণ ছিল? প্রথমত এক্ষেত্রে বলা যায় যে এই যে পলিশ গড়ে ওঠার পেছনে কিন্তু বিভিন্ন কারণ ছিল, এবং এই যে কারণগুলি ছিল সেই কারণগুলির মধ্যে ছিল হচ্ছে ভৌগোলিক কারণ ছিল, এছাড়াও সেখানের অর্থনৈতিক কারণ ছিল, সামাজিক কারণ ছিল এবং ধর্মীয় কারণ। এই চারটি মেন কারণের কথা কিন্তু বলা হয়েছে। পলিশ গড়ে ওঠার পেছনে যে সমস্ত প্রধান যে কারণগুলি সেটা হচ্ছে ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক এবং যে ধর্মীয় কারণগুলির কথা কিন্তু বলা হয়েছে। তো এই যে কারণগুলি রয়েছে এই কারণগুলির ডিটেলসে কি বলা হয়েছে দেখো, প্রথমত যে ভৌগোলিক কারণ সম্পর্কে, অর্থাৎ এই ভৌগোলিক কারণের মানে পলিশ গড়ে ওঠার পেছনে আর কি এই ভৌগোলিক কারণ সম্পর্কে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে ডোরিয়ান আক্রমণের পূর্বে অর্থাৎ আগে গ্রিকদের রাষ্ট্র কাঠামোর বর্ণনায় কিন্তু পলিশের উৎপত্তির আভাস মেলে। অর্থাৎ ডোরিয়ান আক্রমণের আগে কিন্তু এই যে গ্রিকদের রাষ্ট্র কাঠামোর বর্ণনায় এই যে পলিশ সম্পর্কে বা যে নগর রাষ্ট্রের যে উৎপত্তি সম্পর্কে একটা আভাস কিন্তু পাওয়া গেছিল। এখানে বলা হয়েছে বস্তুত গ্রিস পাহাড়, সমুদ্র, উপত্যকা ইত্যাদি বৈচিত্র্যের সমন্বয়ে গঠিত উপত্যকা হলেও, মানে বলছে এখানে গ্রিস যে পাহাড়, সমুদ্র, উপত্যকা ইত্যাদি এই সমস্ত বৈচিত্র্যের সমন্বয়ে গঠিত একটি উপত্যকা হলেও এখানে পলিশের উৎপত্তির মূল কারণ হিসেবে কিন্তু ভৌগোলিক অবস্থানকেই গুরুত্বপূর্ণ বলে যে বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু মনে করেছিলেন। অর্থাৎ এই যে পলিশ যে গড়ে ওঠার পেছনে বা পলিশের উৎপত্তির মূল কারণ হিসেবে কি ভৌগোলিক অবস্থানকে, অর্থাৎ ভৌগোলিক কারণকেই কিন্তু যে ঐতিহাসিকরা আর কি গুরুত্বপূর্ণ বা মূল কারণ বলে কিন্তু মনে করেছেন। এবং তার সাথে সাথে গ্রিকরা হচ্ছে যে পাহাড়ের চূড়ায় বাস করতে কিন্তু ভালোবাসত। তার জন্য তারা কি করেছিল, এই কারণে আর কি পর্বতের উপরে সমতল ভূমি, নগর দুর্গকে পাহাড়ের পাঁচিল দিয়ে আর কি বিশেষভাবে সুরক্ষিত কিন্তু করা হতো। সেখানে কিন্তু মানে তারা যেহেতু পাহাড়ের চূড়ায় থাকতে ভালোবাসত তার জন্য এই কারণে তারা কি করেছিল যে পর্বতের উপরে সমতল ভূমি এবং নগরের যে দুর্গগুলি সেই দুর্গকে পাহাড়ের পাঁচিল দিয়ে কিন্তু তারা কি করতো বিশেষভাবে সুরক্ষিত কিন্তু করা হতো। এবং এই ব্যবস্থার থেকেই কিন্তু ক্রমশ পলিশের কিন্তু উৎপত্তি ঘটেছিল। তাহলে পলিশ যে গড়ে উঠেছিল তার পিছনের ভৌগোলিক কারণকেই প্রধান কারণ হিসেবে ঐতিহাসিকরা প্রথমেই যেটা বলেছেন। কেন বলেছেন? কারণ এখানে বলা হয়েছে যে গ্রিস পাহাড়, সমুদ্র, উপত্যকা এই যে ইত্যাদির সমস্ত বৈচিত্র্যের সমন্বয়ে কিন্তু গঠিত উপত্যকা হলেও পলিশের যে উৎপত্তির বা পলিশের যে গড়ে ওঠার মূল কারণ হিসেবে কিন্তু যে ভৌগোলিক অবস্থানকে বা ভৌগোলিক কারণকে কিন্তু ঐতিহাসিকরা মনে করেছিলেন। তার কারণ কি, গ্রিকরা পাহাড়ের চূড়ায় বাস করতে ভালোবাসত। এর কারণে কি পর্বতের উপরের যে সমতল ভূমি ছিল বা সেখানের যে নগর দুর্গকে তারা কি করেছিল যে পাহাড়ের প্রাচীর আর কি দিয়ে বিশেষভাবে সুরক্ষিত কিন্তু করেছিল। এবং এই ব্যবস্থা থেকেই কি হয়েছিল যে ক্রমশ পলিশ কিন্তু উৎপত্তি ঘটেছিল বা যে পলিশ কিন্তু গড়ে উঠেছিল। তো প্রথমত ভৌগোলিক কারণের কথা বলা হয়েছে। নেক্সট দেখো অর্থনৈতিক কারণ, অর্থাৎ পলিশ যে গড়ে উঠেছিল তার পিছনের ভৌগোলিক কারণ সম্পর্কে বললাম। এবার এর পিছনের অর্থনৈতিক কারণ কি ছিল দেখো, এখানে বলা হয়েছে যে বেশ কিছু ঐতিহাসিক মনে করেন যে ভৌগোলিক কারণের পাশাপাশি কিন্তু অর্থনৈতিক কারণও সমান গুরুত্বপূর্ণ ছিল। যেমন ভৌগোলিক কারণ পলিশ গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনই কিন্তু এই অর্থনৈতিক কারণও কিন্তু পলিশের উৎপত্তি বা পলিশের গড়ে ওঠার কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। যেমন এখানে বলা হয়েছে এশিয়া মাইনর এবং ইটালিতে পর্বতের তুলনায় সমতল ভূমি বেশি ছিল এবং সেখানে যোগাযোগটাও সহজ ছিল। তবুও বলা হয়েছে এখানে গ্রিকরা সর্বত্র কিন্তু যে পলিশ গঠন করেছিল। এবং ভৌগোলিক দিক দিয়ে এনে বলা হয়েছে স্কটল্যান্ড গ্রিসের অনুরূপ হলেও সেখানে কোনো নগর রাষ্ট্র কিন্তু গড়ে ওঠেনি। অর্থাৎ ভৌগোলিক দিক থেকে স্কটল্যান্ড যে গ্রিসের কিন্তু অনুরূপ হলেও
তার সত্ত্বেও বলা আছে সেখানে কোনো কিন্তু নগর রাষ্ট্র গড়ে ওঠেনি। এবং হোমার যে ছিলেন একজন অন্ধকবি, তো সেই হোমারের রচনায় যে গ্রিক অর্থনীতির যে চিত্র পাওয়া গেছিল বা পাওয়া যায়, তার থেকে জানা যায় যে গ্রিসের উৎপন্ন যে ফসলাদি সামাজিক চাহিদা কিন্তু পূরণ করত। এছাড়াও বলা হয়েছে কিন্তু ক্রমশ জনসংখ্যা যখন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে খাদ্য আমদানি অনিবার্য হয়ে উঠেছিল এবং গ্রিকরা কী করতো, বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্য বিক্রয়ের প্রয়োজনে আর কি জনবসতিপূর্ণ অঞ্চলে হাজির করত এবং সেখানে কী হয়েছিল, ক্রমশ সৃষ্টি করেছিল বাজার। যেহেতু গ্রিকরা কী করতো, বিদেশ থেকে আমদানিকৃত যে সমস্ত দ্রব্য আমদানি করে আনতো, সেই দ্রব্যগুলি বিক্রয়ের প্রয়োজনে জনবসতিপূর্ণ অঞ্চলে হাজির করত এবং এইভাবেই সেখানে দেখা যায় যে ক্রমশ সেখানে বাজারের সৃষ্টি হয় এবং এই বাজারকে কেন্দ্র করে উপনিবেশ এবং এই উপনিবেশগুলিকে অনেক সময় কি পলিস বলা হতো। অর্থাৎ গ্রিকরা যে বিদেশ থেকে যে সমস্ত আমদানিকৃত যে দ্রব্য বিক্রয়ের যে প্রয়োজনে জনবসতিপূর্ণ যে অঞ্চলে হাজির হতো এবং সেখানে এইভাবেই গড়ে উঠেছিল হচ্ছে বাজার এবং এই বাজারকে কেন্দ্র করে উপনিবেশ এবং এই উপনিবেশগুলিকে কেন্দ্র করে অনেক সময় দেখা গেছে যে পলিস বলা হতো এগুলাকেই, বা দেখা গেছে অনেক সময় যে পলিস কিন্তু গড়ে উঠতে দেখা যায়। তো এই যে পলিস গঠনের পিছনে বা পলিসের উৎপত্তির পেছনে কিন্তু এই ভৌগোলিক কারণের পাশাপাশি এই অর্থনৈতিক কারণও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে হচ্ছে সামাজিক কারণ। এই যে পলিস আর কি গঠনের পেছনে বা গড়ে ওঠার কারণ হিসেবে সামাজিক কারণ সম্পর্কে কি বলা হয়েছে, যে অ্যারিস্টটল ও বেশ কিছু আধুনিক ঐতিহাসিক যে ছিলেন তারা বলেছেন যে পলিস গঠনের ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটের ওপরও কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং অ্যারিস্টটলের মতে পলিস গঠন প্রক্রিয়ার 3টি পর্যায় রয়েছে। অর্থাৎ অ্যারিস্টটলের মতে, তার মতে তিনি বলেছেন আর কি, এই যে পলিস যে গড়ে উঠেছিল, এই পলিস গড়ে ওঠার পিছনে তিনি সরাসরি সামাজিক কারণকে বলেনি, তিনি 3টি পর্যায়ে কথা আর কি বলেছেন। যেমন এখানে বলা হয়েছে যে প্রথম পর্যায়, অর্থাৎ এই পর্যায়ে বলা হয়েছে যে এই পর্যায়ে হলো সম্প্রদায়গত বন্ধন যা চিরকালীন এবং এক্ষেত্রে ভোজন, একত্রে জীবন কাটানো একটি স্বাভাবিক বন্ধনে কিন্তু পরিণত হয়েছিল। এক্ষেত্রে যে সামাজিক সম্পর্কের ভিত্তি ছিল হচ্ছে পরিবার। অর্থাৎ এই যে অ্যারিস্টটল ছিলেন, তিনি যে পলিস গঠনের প্রক্রিয়া বা পলিস গঠনের পিছনের যে 3টি পর্যায়ের কথা যে বলেছেন, 3টি প্রক্রিয়ার কথা, পলিস গঠনের যে প্রক্রিয়ার 3টি পর্যায়ের কথা যে বলেছেন, সেই পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়ে দেখা যায় যে সেখানে যে পরিবার সম্পর্কে, অর্থাৎ এই সামাজিক সম্পর্কের ভিত্তি ছিল হচ্ছে পরিবার। এখানে স্বামী স্ত্রী কৃতদাস প্রভুর স্বাভাবিক সম্পর্ক থেকেই গড়ে উঠেছিল সম্প্রদায়। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে যে এই পর্যায়ে পরিবার থেকে তৈরি হলো গ্রাম। অর্থাৎ প্রথম অ্যারিস্টটল 3টা পর্যায়ের কথা যে বলেছেন, প্রথম পর্যায়ে তিনি বলেছেন পরিবারের কথা, দ্বিতীয় পর্যায়ে তিনি বলেছেন গ্রামের কথা। এছাড়াও তিনি বলেছেন যে বিভিন্ন পরিবারের কি সন্তান সন্ততিরা তাদের ওই সম্প্রদায়ের একজনকে আর কি রাজা হিসেবে কিন্তু স্বীকার করে নিয়েছিল, যে সম্প্রদায়ের আর কি স্বার্থে তারা কিন্তু করেছিল। অর্থাৎ মেন এখানে প্রথম পর্যায়ে বলা হয়েছে পরিবার সম্পর্কে, দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে গ্রাম সম্পর্কে। অ্যারিস্টটল টোটাল 3টা পর্যায়ের কথা বলেছেন পলিস যে গঠন প্রক্রিয়ার পেছনে। সেই প্রথম পর্যায়ে তিনি বলেছেন যে এই পর্যায়ে হলো সম্প্রদায়গত যে বন্ধন যেটা চিরকালীন এবং এক্ষেত্রে একত্রে জীবনযাপন কাটানো একটি স্বাভাবিক বন্ধনে পরিণত হয়েছিল এবং এই যে সামাজিক সম্পর্কের ভিত্তি ছিল সেখানের পরিবার। এবং দ্বিতীয় পর্যায়ে বলেছেন এই পর্যায়ে পরিবার থেকে তৈরি হয়েছিল গ্রাম। মূল এই 2টা পর্যায়ে বলা হয়েছে এবং আরেকটি পর্যায়ে রয়েছে সেটা দেখো, তৃতীয় পর্যায়ে তিনি বলেছেন আর কি যে এই পর্যায়ে বহু গ্রামের সমন্বয়ে গড়ে উঠেছিল একটি পরিপূর্ণ নগর রাষ্ট্র। অর্থাৎ প্রথম পর্যায়ে তিনি পরিবার সম্পর্কে বলেছেন, নেক্সট পর্যায়ে পরিবার থেকে তিনি গ্রামের কথা বলেছেন, আর তৃতীয় পর্যায়ে এসে তিনি বলেছেন যে বহু গ্রামের সমন্বয়ে সেখানে গঠিত হয়েছিল কি নগর রাষ্ট্র। এটা সেখানের যে সামাজিক পলিসের উৎপত্তির পেছনে বা পলিসের গড়ে ওঠার কারণ হিসেবে সামাজিক কারণ সম্পর্কে কি বলা হয়েছে সেটা। এবার হচ্ছে যে ধর্মীয় কারণের ব্যাপারে। তো অনেক ঐতিহাসিকদের
মতে আবার কি ধর্মীয় কারণেও কিন্তু পলিস গড়ে উঠেছিল। অর্থাৎ যেমন ভৌগোলিক কারণকে অনেক ঐতিহাসিক বলেছেন ভৌগোলিক কারণের জন্য পলিস গড়ে উঠেছিল, কোনো আবার অনেক ঐতিহাসিক বলেছেন অর্থনৈতিক কারণে পলিস গড়ে উঠেছিল। সেক্ষেত্রে এইভাবেই কোনো ঐতিহাসিক আবার বলেছেন যে ধর্মীয় কারণেও কিন্তু পলিস গড়ে উঠেছিল। ঐতিহাসিক কোলাঞ্জেস গ্রিকদের ব্যক্তিগত জীবনের ধর্মের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে বলেছিলেন যে গ্রিকরা প্রাচীনকালে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। অর্থাৎ প্রাচীনকালের যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের যে রীতিনীতি যে সমস্ত আর কি ছিল সেগুলো পালন করত। তারা কি করত যে প্রকৃতি ও মৃত ব্যক্তির পূজা করত এবং কি করত পবিত্র অগ্নির বন্দনা করত, অর্থাৎ উপাসনা করত বা পূজা করত। তারা সমতল ভূমির ওপর কিন্তু অবস্থিত পাহাড়ের চূড়াকে ধর্মীয় কেন্দ্র রূপে কি করত ব্যবহার করত এবং এই ধর্মীয় কেন্দ্রে বিভিন্ন অঞ্চলের লোকেরা কিন্তু মিলিত হতেন, অর্থাৎ একত্র হয়ে তারা মিলিত হতেন এবং কি করত পুরোহিত সম্প্রদায় সেই ধর্মীয় কেন্দ্রে অনুষ্ঠান পরিচালনা কিন্তু করতেন এবং এটি কিন্তু যে জনসাধারণের মিলনস্থল অবশেষে পলিসে কিন্তু পরিণত হয়েছিল। অর্থাৎ ধর্মীয় যে কারণ রয়েছে সেই ধর্মীয় কারণে কি বলা হয়েছে যে অনেক ঐতিহাসিকরা যে ছিলেন বিভিন্ন ঐতিহাসিক তারা কিন্তু পলিস যে গড়ে উঠেছিল তার পিছনে ধর্মীয় কারণের কথাও কিন্তু বলেছেন। এবং ঐতিহাসিক কোলাঞ্জেস কি বলেছেন এই সম্পর্কে যে গ্রিকদের ব্যক্তিগত জীবনে ধর্মের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে তিনি বলেছিলেন যে গ্রিকরা প্রাচীনকালের যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল সেগুলা কিন্তু পালন করত এবং তারা মূলত যে প্রকৃতি এবং মৃত ব্যক্তির পূজা করত তার সাথে সাথে তারা পবিত্র অগ্নির বন্দনা অর্থাৎ পূজা বা উপাসনা করত এবং তারা সমতল ভূমির ওপরে অবস্থিত পাহাড়ের চূড়াকেই কিন্তু ধর্মীয় কেন্দ্র রূপে কিন্তু ব্যবহার করত এবং এই যে তারা যে পাহাড়ের চূড়াকে ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহার করত এই ধর্মীয় কেন্দ্রে বিভিন্ন অঞ্চলের লোকেরা একত্রে মিলিত হতেন এবং যে পুরোহিত সম্প্রদায় ধর্মীয় কেন্দ্রের যে সমস্ত অনুষ্ঠানগুলি ছিল সেগুলি কিন্তু পরিচালনা করত। তো এই যে পলিস গড়ে ওঠার পিছনে যে সমস্ত যে কারণগুলি রয়েছে যেমন ভৌগোলিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং ধর্মীয় কারণ, এইটাই কিন্তু ছিল তোমাদের যে সমস্ত কারণগুলির কথা বলা হয়েছে। তো পলিস গড়ে ওঠার পিছনে কি কি কারণ ছিল সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হতে চাইছো, আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো শুরু থেকেই আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু একটুও দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।